এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো আর কি। পুরনো যারা থাকবে তারা তো করতে পারবে না। সো এই গল্পকে গল্পের মতোই থাকতে দাও, সিরিয়াসলি নেবে না। টাটা। সেসব তো জানি না। যখন সুস্থ হলাম মাকে পুরোপুরি ভেঙে যেতে দেখি, একদম কথা বলতোই না। সেদিনের পর থেকে মাকে শাঁকা সিঁদুর আর রঙিন শাড়ি পরতে দেখিয়ে নি। তখন না বুঝলে পরে বুঝি ওই বেরঙিন শাড়ি মা নিজের ভালোবাসার মৃত্যু হওয়াতেই পরতে শুরু করে। দিদিও তখন কলেজে ভর্তি হয়ে গেছে। তখন তার জীবনে হয়তো ইয়নো নামের লম্পটটা এসে গিয়েছিল, কিন্তু বাড়িতে কিছুই বলেনি সে। শুধু আমাকে বোঝাতো মানুষের মতো মানুষ হতে হবে। বাবার রক্ত গায়ে বইলেও যেন আমি তার মতন না হই। যত বড় হতে থাকলাম ওই লোকটার প্রতি ঘৃণা বাড়তে থাকলো আমার। সেই সময় ওই মামা আমার পাশে এসে দাঁড়ালেন, সুশিক্ষায় শিক্ষিত করতে শুরু করলেন। আমি বুঝতে শুরু করি আমার মার দিদি হলো আমার দুনিয়া। মামার হাত ধরে প্রথমে মাথায় আসে নিজের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার। যতটুকু বুঝতাম সবটুকু মামার সাথে শেয়ার করতাম। আমার আঁকার প্রতি নেশা দেখে মামা আমায় একটা আর্ট প্রতিষ্ঠানেও 6 মাসের জন্য ভর্তি করিয়ে দেন। আসলে এতই ভালো আঁকতাম যে আমি ওখানকার স্যারই সময়সীমা আমার জন্য কমিয়ে দিলেন। প্রথমে ভেবেছিলাম নিজেই ডিজাইনার হব, পরে ভাবলাম আমি নির্দেশ দেব, সাথে থাকবে আমার কর্মী। সেই ভাবনা থেকে তৈরি স্বপ্নময় ক্রিয়েশন। কিন্তু ব্যবসা শুরু করতে যত টাকা প্রয়োজন সেটা একদিন দিদির সাথে কথা বলে বুঝলাম মামার থেকে চাওয়া উচিত হবে না। ভেঙে পড়ি আবার। সামনেই উচ্চ মাধ্যমিক, তাতেই মনোনিবেশ করি। সঙ্গে টিউশনের হাতও ধরি আমি। তবে আমি কিছু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পেয়েছিলাম, তার মাইন্ডটা খুব ভালোই পেতাম। মাকে তাই দিয়ে শাড়ি আর দিদি আর পছন্দ মতো কুর্তি কিনে দিয়েছিলাম। তখন তো মায়ের মুখের হাসি দেখে মনে হয়েছিল এই হাসির জন্য বিশ্বজয় করতে পারবো একদিন। এরই মাঝে ওই লোকটার দেওয়া অভিযোগ, মায়ের প্রতি অবহেলা যেন আমার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। সবার কাছে আমি ফ্রি থাকলেও বাইরের জগতে আমি একলা হয়ে যাই। কেউ বন্ধুত্ব করতে চাইলেও আমি পিছিয়ে যেতাম। তখন তো নিজের লক্ষ্য পৌঁছানোর পথ খুঁজছি। তারপর রেজাল্ট বেরোলে ভালো মার্কস দেখে ভালো কলেজেও ভর্তি করিয়ে দিলেন মামা। তখন কেউ জানতোই না ইনফ্যাক্ট আমিও যে কোনোদিন স্বপ্নময় ক্রিয়েশনের নামটা সফলতা পাবে। তাই কমার্স নিয়ে পড়তে হয় আমায়। ব্যবসা না হোক কোনো কোম্পানিতে চাকরি নিশ্চয়ই পাবো। কিন্তু আমার না ওই কারোর দাসত্ব সহ্য হয় না। মানে কারোর কাজ করতে হবে, তাদের কথা শুনে শুনে এটা আমার ভালোই লাগে না। বলতে পারো ওই একটা গুণ ওই লোকটার থেকে প্রাপ্তি। পড়া শেষ করার আগে আমি মায়ের কথা মতো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিই। অনেকদিন এখানে সেখানে ঘুরে খালি হাতে ফিরতে থাকি। শেষে যেদিন রেজাল্ট বেরোলো সেই দিন একটা প্রিন্ট আউট নিয়ে সিভি বানাই ভালো করে। পেপারে বিজ্ঞাপন দেখে কাজের সন্ধানে চলে যাই। সত্যি একটা কাজ পেয়েও যাই। বেতনও কম ছিল না, 10,000 দিবে বলেছিল। অ্যাকাউন্টেন্ট ছিল আমার পোস্টের নাম। আমি রাজি হয়ে যাই। তারা কোনো অভিজ্ঞতা দেখেইনি, শুধু কাজ দেখে রেখেছিল কোম্পানিতে। তারপর আর কষ্ট হয়নি। ওখান থেকে টাকা জমাতে শুরু করি। প্রায় 2.5 বছর একই জায়গায় কাজ করে তখন সিদ্ধান্ত নিই এবার আমার স্বপ্ন পূরণের সময় এসেছে। ফ্লট দেখা শুরু করি। তার মাঝে আমার আলাপ হয় সুগেদা ভাইয়ের সাথে। সে তখন একটা প্রাইভেট ফার্মে সেলসের কাজ করত। নিজে থেকে বন্ধুত্ব করে আমার সাথে। ওর হাত ধরে আমার স্বপ্নের দুনিয়ায় প্রবেশ। আর মামা তো ছিলেনই। একবার শুরু করে মুখ থুবড়ে পড়ি। মা বারবার বারণ করেছিল যেন ওই কাজটা ছেড়েই দিই, কিন্তু শুনিনি আমি। জেদ চেপেছিল মনের মধ্যে। কত রাত গিয়েছে নীরবে চোখে জল ফেলেছি। জানি ছেলেদের কাঁদতে নেই, কিন্তু একান্তে তো ফেলতে পারি চোখের জল। কখনো মনে হতো মা হয়তো ঠিক বলতো। মাঝে দেখি সুগাদা ভাইও আশা ছেড়ে দিয়েছিল। আমি সব দিকে সামলে যেন দিশেহারা হয়ে পড়ি।
কতবার মাথায় এসেছে আমার বাবা কেন আমায় এমন বলল, কি এমন দোষ, কেন আমার শৈশবটা নষ্ট হয়ে গেল, উত্তর পেতাম না। এভাবে ভেঙে পড়তে পড়তে আজ টপ পজিশনে আছি। প্রায় 8 থেকে 9 বছর স্ট্রাগল, সুখদাবাই ছিল সাথে, তার মধ্যে 4 বছর ধরে টপ 10-এ আছি, শুধুমাত্র আমার মা আর দিদিয়াকে ভালো রাখার জন্য আর তার কাছে প্রমাণ করার জন্য আমি কোনো ভুল ছিলাম না, আমি ঠিকই ছিলাম। সে যোগ্য জবাব পেয়েছে, মুখ থুবড়ে পড়েছে তার কোম্পানি, কিন্তু বদলা নেওয়ার পথ ভোলেনি। সে ছোটবেলায় আমায় ভুল বলে আঘাত দিয়ে চলে গিয়েও আমার ক্ষতি করার চেষ্টা এখনো চালাচ্ছে, কিন্তু পারেনি এখনো ভাঙতে। না, আমি অহংকার করছি না, শুধু বোঝাতে চাইছি সে আমার দায়িত্ব না নিলেও আমি আজ হাজার হাজার মানুষের পেট ভরাচ্ছি। স্বপ্নময় ক্রিয়েশন একটা কোম্পানি নয়, সবার কাছে একটা ইমোশন, লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছাদ, আর এই ছাদকে রক্ষা করতে আমি সব করতে পারি। এই ভাঙাচোরা মানুষটা নিজেকে সঠিকভাবে তৈরি করে আজ তোমার সামনে উপস্থিত। তুমি যেমন তোমার বাবার কাছ থেকে সেই আদর ভালোবাসা পাওনি, আমার অবস্থা তার থেকেও খারাপ। এত কিছু সামনে নিলেও আরেকটা ভুল করে বসে দিদিয়া, ইয়োনো নামে আরো এক মিস্টার কাই হাজির হয় তার জীবনে। আবার প্রেমের ফাঁদে জড়ায়, আবার একদম দিদিয়া মায়ের মতনই। শয়তানটা টাকা পয়সা দেখে আরো আগড়ে ধরে দিদিয়াকে, আর সম্ভবত মায়ের ক্ষেত্রেও টাকা দেখে ওই লোকটা এসেছিল প্রেমের জাল বিছাতে। আমার যে দিদিয়া মুখের উপর কিছু বলতোই না, সেও ব্ল্যাকমেল করতে থাকে আমাদেরকে। কোথায় আমরা ভেবেছিলাম সুগাদাবাইয়ের সাথে বিয়ে দেব, আরো করলোটা কি? আমি খোঁজ নিয়ে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব তথ্য দিলেও দিদিয়া আমার কথা শুনলই না। জানাতে ওই লোকটার জন্য কষ্ট তো আছেই, সেদিন দিদিয়ার ওই আচরণ আমায় আরো বেশি আঘাত করে, কিন্তু মুখ বুঝে মেনে নেওয়া ছাড়া আর গতি ছিল না। বছর ঘুরতে না ঘুরতে বুঝতে পারি মিনি আসছে, আর সাথে দিদিয়ার উপর অত্যাচারগুলো জানতে পারি। আমি তখন পুরনো কথা ভুলে ছুটে যাই ওদের কাছে। আমি চাইতাম না আরো একটা জাঙ্কুকের জন্ম হোক, তাই আমি নিয়ে আসি ওদেরকে আমার কাছে। কেস করার কথাও বলি, কিন্তু দিদিয়ার জন্য পারিনি। ওনাকে তার প্রাক্তনকে জেলের আসামি হিসেবে দেখতে পারবে না। আবার থেমে যাই আমি, প্রচন্ড রাগে মিনি হওয়া পর্যন্ত একটা কথাও বলিনি। তবে মিনি আসার পর আমি ওর মিষ্টি মুখটা দেখে সবকিছু ভুলে যাই, আগলে নি বুকের মাঝে, সবকিছু থেকে রক্ষা করতে শুরু করি। ধীরে ধীরে মিনি বড় হয়ে ওঠে, স্কুলে ভর্তি হয়। সেবার শুধু একবার এসেও বাবার পরিচয় দিয়ে মিনিকে ভর্তি করিয়ে দেয়। তবে দিদিও তাকে বলতে না পারলেও সেদিন সাহস করে ডিভোর্সের কথা বলে, আর ইউনো রাজিও হয়ে যায়। জানি না বাকিরা কি বুঝেছিল, তবে আমি জানি দিদিয়া আমার মুখ চেয়ে এই সিদ্ধান্তটা নেই। সব যখন মিটল, একদিন হঠাৎই দিদিয়া তাকে অন্য একজনের সাথে দেখে নেই। সেদিন দিদিয়া যা কষ্ট পেয়েছিল তা আমি ছাড়াও সুগা দাবাই বুঝেছিল, এবং তখন থেকে বন্ধুর মতো দিদিয়ার আশেপাশে থাকতে শুরু করে। সুগা দাবাই হয়ে ওঠে মিনের ভালো বন্ধু আর ভালো আঙ্কেল। ব্যাস, এই হলো আমার কাহিনী। বাকিটা তো তুমি জানোই। তবে এখনো যে আমি শান্তিতে হ্যাপি লাইফ এনজয় করছি তা কিন্তু নয়। আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু এখনো আছে। রীতিমতো তথ্য পর্যন্ত আমার কোম্পানি থেকে আউট হয়ে যায় আমার অজান্তেই। তবে যেদিনই জানতে পারি তাকে বের করে দিই কোম্পানি থেকে। এক্ষেত্রে আমার মায়া দয়া কম বলতেই পারো, কিন্তু কাজের সাথে বেইমানি আমি বরদাস্ত করি না। তোমার আগে যে অ্যাসিস্ট্যান্ট ছিল আমার, সেও ওই মিস্টার কাইয়ের কোম্পানির লোক ছিল। খুব বেশি ক্ষতি করার আগে তাকে বের করে দিয়েছি। এক্ষেত্রে আমি গরিব ধনী যাচাই করি না, করোনাও হয় না। এই নিয়েও বহু চর্চা হয়েছে আমি নাকি হার্টলেস। তাও আমার কিছু যায় আসে না। আমার ওয়ার্ল্ডে যারা আছে তাদের নিয়ে খুশি থাকতে চাই। এতে যদি কারোর চোখে আমি খারাপ হই, I just don't care.
আমার চোখে দেখা একজন বেস্ট পারসন জাঙ্কুক। জাঙ্কুক তের দিকে ফিরে তাকালো। তের মুখে স্নিগ্ধ হাসি। আমি তো তোমার সাথেও খারাপ বিহেভ করছি, তাও সেদিন তোমার উপর রাগ ছিল ঠিকই, কিন্তু যখন বুঝলাম মিস্টার কাই নামে কেউ তোমার মনে বেশ গভীর ক্ষত দিয়েছে, সেদিনই বুঝে যাই এই শক্ত চেহারার পেছনে একটা নরম মনের মানুষ ঠিকই আছে। তোমার উপর হওয়া অত্যাচারের হয়তো কোনো প্রতিশোধ এখন আমি নিতে পারবো না, তবে এই ক্ষতে মলম হওয়ার চেষ্টা তো করবোই জাঙ্কুক। তুমি যে রুট ভাব নিয়েছিল সেটা একদম ঠিক, আমি তো অন্তত তাই মনে করি। স্বার্থপরের দিকে নরম মনের মানুষ হতেই নেই। আমি তো বলবো এইরকমই থাকো তুমি। তুমি ভুল নয়। তোমার এই কথাগুলো যদি কেউ শোনে, সে জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাবে। সব থাকার না থাকার পরও তুমি যে মানসিক লড়াইটা একা একা লড়েছ, সেটার কৃতিত্ব শুধু তোমারই জাঙ্কুক। আমি গর্বিত তোমাকে স্বামী বন্ধু হিসেবে পেয়ে। এমন একজন মানুষের সান্নিধ্যে থাকলে প্রতি মুহূর্ত নতুন করে বাঁচার স্বপ্ন জাগবে মনে। আমি জানি যে তোমার সাথে থাকে তুমি তাকে খুশি করার চেষ্টা করো, তবে আরো কয়েকটা কথা জানার বাকি ছিল আমার। বলবো, একটা রিকোয়েস্ট করবো তোমায়। হ্যাঁ বলো না জাঙ্কুক। তোমার কোলে মাথা রেখে শুতে দেবে একটু? এতদিন এই কথাগুলো আমার কাছের মানুষ ছাড়া কেউ জানতো না। আজ তোমার কাছে বলতে পেরে নতুন করে বুকের উপর থেকে ভারী পাথরটা যেন হঠাৎ করে সরে গেল। আর একটু শান্তির জন্য দেবে পারমিশন? এই প্রথম জাঙ্কুকে যেন ক্লান্ত লাগলো তের। হ্যাঁ ক্লান্ত। নিজের অতীত খুলে বলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে জাঙ্কুক। এখন সত্যি মানুষটার একটু শান্তির ঘুম প্রয়োজন। আজকে ওদের প্রথম একসাথে থাকা রাত। এর মধ্যে জড়তা কাজ করার কথা, কিন্তু অদ্ভুত ভাবে সেসব হচ্ছে না, বরং বড্ড আপন মনে হচ্ছে জাঙ্কুকে। তেও হাসি মুখে বলল, নিশ্চয় এসো। জাঙ্কুকও হাসি মুখে শুয়ে পড়ে তের কোলে মাথা রেখে। আবেশে চোখ বন্ধ করে আসে জাঙ্কুকের। জাঙ্কুকের পারমিশন ছাড়াই তেও তার সরু আঙ্গুলগুলো জাঙ্কুকের চুলের মাঝে ডুবিয়ে দিল। আর আমি সকল ক্লান্তি যেন পালিয়ে যেতে লাগলো জাঙ্কুকের। বলো কি জানতে চাওয়ার? তোমার ওই মামাকে তো দেখলাম না। যার সব আত্মীয় স্বজন এসেছিল তারা তো বেশিরভাগই কেন জানি মেকি হাসি হাসছিল। আর ভুল বোঝো না, জাস্ট কিউরিসিটি হচ্ছে। সত্যি কি তোমার জীবনে কেউ কখনো আসেনি? জাঙ্কুকের চোখ বন্ধ অবস্থায় মুখে হাসি দেখা যায়, আর ওই হাসি দেখে তে লজ্জায় লাল হয়ে যায়। জানি তুমি ব্যতীত এখন কতজনের ড্রিমে আমি, কিন্তু আজ যে জাঙ্কুককে তুমি দেখছো, ওই রকম ফিজিক্স আমার আগে তো ছিলই না। নিজেকে নিজে গ্রুম করেছি, আর এসবে মন দেওয়ার সময় কোথায় বা বলো? বলতে পারো ওই যে বিয়ের দিন বলেছিলাম না একটা প্রিন্সেস দেখেছিলাম, তার অপেক্ষায় এমন ভাবে নিজেকে প্রস্তুত করা। কথাটা যে থেকে খোটা দেওয়ার জন্য বলেছে সেটা আর বুঝতে বাকি নেই তের, তাই একটু ছদ্ম রাগ দেখালো। উফ থাক তো, বুঝে গিয়েছি আমি। কিন্তু ওই মামা অনেক দূরে বাড়ি নাকি ওনার? হ্যাঁ, সে অনেক দূরে চলে গিয়েছেন। ক্যান্সার তাকে ছিনিয়ে নিয়েছে 2.5 বছর আগে। আবার নিস্তব্ধ হয়ে যায় পুরো রুম। ফের খুশি মনটা আবার বিচ্ছেদে ভরে যায়। প্রশ্নটা হয়তো করা ঠিক হয়নি। ভালো মানুষেরা হয়তো সত্যি বেশি দিন কাছে থাকে না। আচ্ছা অনেক কথা হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো তো দেখি। জাঙ্কুক সাড়া দেয়নি। তের আঙ্গুলের ছোঁয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছে তে খেয়ালই করেনি। মুখে হাসি রেখে আবারও চলে হাত বুলিয়ে দিচ্ছে তেও সেভাবে ঘুমিয়ে পড়ে। আমি হৃদয়ের কথা বলিতে বেকুল, শুধাইল না কেউ
সেদিনের পর থেকে জাঙ্কুক আর তের সম্পর্কটা বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। তে একার হাতে সংসারের কাজকর্ম সামলানোর চেষ্টা করে যতক্ষণ বাড়িতে থাকে। মেয়ে থাকা সত্ত্বেও তে টুকটাক কাজ করেই চলে। এতে আবার মিসেস আইউ আর জিমিনের কাছে বকাও খেতে হয়। পরক্ষণে অবশ্য তাদের জন্য কিছু করতে চাই বলে আবার ওদের মন জয় করে নেয়। মিনি তো আজকাল তার মামিন ছাড়া কিছুই বোঝে না, এমনকি মাঝে মাঝে তো জাঙ্কুককেও ভুলে যায়। সে নিয়ে জাঙ্কুক মিষ্টি রাগ দেখালে তাই মিনিকে নিয়ে জাঙ্কুকের কাছে যায়। এরপর ইমোশনালি ব্ল্যাকমেল করে তিনজনে একসাথে গল্পে খুনসুটিতে মেতে ওঠে। তে আসার পর থেকে জাঙ্কুকের মধ্যে হাসি খুশি ভাবটা বজায় থাকে, সেটা মিসেস আইউ বুঝে গিয়েছিলেন। এবার ওনার মনে শান্তি এসেছে। নিজের এবং মেয়ের মতো জীবনটা নষ্ট হচ্ছে না, এটাই শান্তি। বেঁচে বেঁচে একদম সঠিক মানুষের হাতেই পড়েছে জাঙ্কুক।